নমস্কার, আমি সুচেতা। চ্যানেল গল্প অবসরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি পাঠ করে শোনাতে চলেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, মরফোলজি। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং গল্পটিতে একটি লাইক দেবেন। তবে শুরু করা যাক আজকের ছোট গল্প, মরফোলজি। নির্মলার সঙ্গে মেডিকেল কলেজে যেদিন ঢুকি সেদিনই প্রথম দেখা। আমি আইএসসি পাশ করে মেডিকেল কলেজে ঢুকেছি, বয়স 19। চোখে প্রথম যৌবনের রঙিন নেশা টেশা একেবারেই ছিল না বললে ভুল বলা হবে, যতই কেন অধ্যয়ন পড়ান ভালো ছেলে হই না কেন। সেই নেশার ঘরেই বোধহয় নির্মলাকে স্বর্গের দেবী মনে মনে হলো প্রথম দর্শনে। ছিপছিপে সুন্দর মেয়ে, টানা টানা চোখ, জোড়া ভুরু, দিব্যি দেখতে মুখখানি। নীল রঙের শাড়ি পরনে, গায়ে ফুল হাতা ব্লাউজ, সরু চুড়ি, কগাছা হাতে, চোখে মুখে একটা দীপ্ত বুদ্ধির ছাপ। নারী সুলভ লজ্জা তার মধ্যে মোটেই নেই, আছে বিদ্রোহিণীর উগ্র চ্যালেঞ্জ। আমার মনে হতো ও সতর্ক ও সজাগ দৃষ্টি পুরুষ জাতকে চ্যালেঞ্জ করছে যে আমার সঙ্গে বেশি ঘনিষ্ঠতা করতে এসো না, আমি সে ধরনের মেয়ে নই, খবরদার। সেই জন্যই যত দিন যেতে লাগলো তত আমি ওর দিকে বেশি আকৃষ্ট হয়ে পড়তে লাগলাম। তখন জানি নে যে আমার জীবনটা একেবারে মাটি করে দেওয়ার জন্য এসেছে। কার জন্য আজ আমি এই 45 বছরের প্রৌঢ়তায় পদার্পণ করে অকৃতদার, সন্তান সন্ততিহীন, ছন্ন ছাড়া লক্ষ্মী ছাড়া মানুষ? কার জন্য সারা জীবন তৃপ্তি পেলুম না, সুখ পেলুম না, আপনার বলতে কাউকে পেলুম না। টাকা রোজগার করতে হয়, করে যাচ্ছি, খেতে হয়, খেয়ে যাচ্ছি, কলেজে অধ্যাপনা করতে হয়, করে যাচ্ছি। জীবনের না আছে কোনো উদ্দেশ্য, না আছে কোনো অবলম্বন। শুনেছি অনেকের এরকম হয়, প্রেমের নেশায় পড়ে অল্প বয়সে সে নেশা কাটিয়েও ওঠে, কিন্তু আমার মতো এমন উচ্ছন্নে যায় কি? যাক সেসব কথা, কেমন করে কি হলো তাই এখন বলি। আমাদের ক্লাসে অনেকগুলি মেয়ে ছিল। কেউ বিএসসি, কেউ আইএসসি পাশ করে এসে মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল। 5টি মেয়েকে আমার আজও বেশ মনে আছে। একজনের নাম শকুন্তলা সেন, শ্যামবর্ণ, দোহারা চেহারা, বড় বড় চোখ ও মুখশ্রী মন্দ নয়। হাতের কবজির কাজটা বড্ড মোটা বলে মনে হতো। শকুন্তলা ছিল বড় শান্ত মেয়ে, কোনো দিকে চাইতো না, এক মনে প্রফেসরের বক্তৃতা শুনে নোট করে যেত। একজনের নাম সুনীতি, তার উপাধি না আমার মনে নেই। ওর রং ছিল খুব ফর্সা, গোল চাঁদের মতো মুখখানা, ফ্ল্যাট টাইপের মেয়ে, ক্লাসের ছেলেদের নাচিয়ে নিয়ে বেড়াতো। আর একটির নাম ছিল মহামায়া বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, সে গেলে নাম, কিন্তু বড্ড একেলে মেয়ে। সুন্দরী হিসাবে মন্দ নয়, অতি চমৎকার গড়ন, পরিপাটা শরীরের, খুব শৌখিন, চোখে চশমা, কথায় কথায় হেসে লুটিয়ে পড়তো। এটিও ফ্ল্যাট টাইপের মেয়ে। মহামায়ার সঙ্গে একসঙ্গে আসতো ওরে কি রকম বোন হয়, চপলা বন্দ্যোপাধ্যায়। দেখতে শুনতে মহামায়ার চেয়েও ভালো, কিন্তু বড় নিরীহ, ভালো মানুষ, হাত চড়ে কথা বের হতো না। আর একটি গরিব ঘরের মেয়ে ছিল, ওর নাম বেলা চক্রবর্তী। মোটা সোটা ফর্সা, সাদা সিধে সুতির শাড়ি পরে আসতো, সাদা ব্লাউজ, ফুল হাতা, সকলের সঙ্গেই মিশতো, সকলের সঙ্গেই হেসে হেসে কথা বলতো। বুদ্ধি শুদ্ধি একটু কম বলেই মনে হতো। এদের সকলেরই বয়স 19-20-র মধ্যে। সেদিক থেকে আমরা প্রায় সকলেই সমবয়সী, 1-8 বছরের বেশি বা কম, এক শকুন্তলা ছাড়া। তার বয়স ছিল আমাদের চেয়ে 3-4 বছর বেশি। আমরা আড়ালে নিজেদের মধ্যে বলতাম শকুন্তলা দি, যেমন হয়ে থাকে। ক্লাস শুদ্ধ ছেলে ঝুঁকে পড়লো মেয়েদের দিকে, যে যার সঙ্গে জমিয়ে নিতে পারে প্রাণপণে চেষ্টা করতে লাগলো। মাস 2 অগ্রসর হয়নি, ফার্স্ট ইয়ার
এমবি ক্লাস, এরই মধ্যে বেড়ে গেল প্রণয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা, ঝগড়া, রেষারেষি, এক এক মেয়ের পেছনে 4-5টি বা ততোধিক ছেলে। থার্ড ইয়ার ক্লাসে সেবার বিখ্যাত সুন্দরী ফিরিঙ্গি মেয়ে মিস ইভশ্যাম পড়তো। আমরা কলেজে ঢুকেই শুনি মেডিকেল কলেজ শুদ্ধ ছাত্র তার জন্য পাগল। ফিরিঙ্গি মেয়েটির নাম চিরকাল লেখা থাকা উচিত মেডিকেল কলেজের অলিখিত ইতিহাসে। অন্তত 2টি আত্মহত্যা ও বহু সংখ্যক ছেলের উচ্ছনে যাওয়ার জন্য এই মেয়েটি দায়ী। 4-5টি পিতার বিষয় পুত্র কর্তৃক সমর্পিত হয়েছে এই দেবীর বেদিমূলে অর্ঘ্যস্বরূপ, তবুও এর আকাঙ্ক্ষা মেটেনি। আমি মিস ইভশ্যামকে দেখলুম কলেজের বার্ষিক উৎসবে ছাত্রীদের গ্যালারিতে। এই প্রথম তাকে দেখি। খুব চটকদার সুন্দরী বটে, বয়স 22-এর বেশি নয়, বিদ্যুৎলতা। তবে আমি দূর থেকে দেখেছি এই পর্যন্ত। আরো অনেকবার দেখেছি লম্বা করিডোরে পাশ কাটিয়ে চলে যেতে, কিন্তু ফার্স্ট ইয়ারের ছেলেদের সঙ্গে কথা কইবার বা নট করবার মতো সহৃদয়তা মিস ইভশ্যামের ছিল না। ফার্স্ট বা সেকেন্ড ইয়ারের কোন ছেলেকে সে বুঝতো না, কেনই বা বুঝবে? তার স্থাবক বর্গের মধ্যে পাশ করা হাউস সার্জেনরাও ছিল, উঁচু ক্লাসের ধনী ছাত্র ছিল, শোনা যায় 2-1জন অধ্যাপকও ছিলেন। আমি ছিলাম লাজুক ও গম্ভীর প্রকৃতির, আইএসসিতে স্কলারশিপ পাওয়া ছাত্র। লেখাপড়া ছাড়া আর কিছু বুঝতামও না, মেয়েদের সসংকোচে পাশ কাটিয়ে যেতেই চিরদিন অভ্যস্ত। লজ্জায় চোখ তুলে অপরিচিতা মেয়েদের দিকে চাওয়া ছিল আমার পক্ষে সুকঠিন ব্যাপার। আজকার দিনের কথা তো নয়, কথা হচ্ছে আজ থেকে 26 বছর আগের। তখন মেয়েরা বেথুন কলেজ ছাড়া অন্য কোনো কলেজে পড়তো না, আর পড়তো মেডিকেল কলেজে। মেয়েরা তখন অনেক ছাত্রের কাছেই অন্য জাতের জীব বা ওই দেবী টেবি বলে গণ্য হতো। মেডিকেল কলেজে ঢুকে প্রথম সহপাঠিনী রূপে ওদের পেয়ে ছাত্রদল যদি ঝুঁকে পড়েই ওদের দিকে যদি বাঁধিয়ে দেয় হুড়োহুড়ি, তবে আশ্চর্যের কথাটা এমন কি, এই আবহাওয়ার মধ্যেই আমি ভালো ছেলে রূপে ফার্স্ট ইয়ারে 3-4 মাস দিলাম কাটিয়ে। এর মধ্যেই নির্মলাকে নিয়ে ক্লাসে অনেক কিছু হয়ে গিয়েছে। ধনী ছাত্র শশধর মুহুরী নির্মলার সঙ্গে ঘনিষ্ঠতা করবার চেষ্টা করতে গিয়ে সেই চ্যালেঞ্জপূর্ণ উগ্র দৃষ্টির সামনে এতটুকু হয়ে গিয়েছে। আরো কয়েকটি ছাত্র চোখ রাঙানি খেয়েছে রীতিমতো, অথচ ওরাই মহামায়াকে বা সুনীতিকে নিয়ে মোটর বিহার করত, কলেজ রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খেত একসঙ্গে, গেটের কাছে দাঁড়িয়ে থেকে সঙ্গে করে ট্রামে উঠত। আমার কি ছিল? ক্লাসে এসে নির্মলার দিকে চেয়ে থাকতাম, যখনই সুবিধে হতো চেয়ে দেখবার। ভয় হতো, বুক ঢিপ ঢিপ করতো, পাছে নির্মলা কিছু মনে করে। একদিন আমি ওর দিকে চেয়ে আছি, ওর সঙ্গে চোখাচোখি হয়ে গেল। সেও এক অপ্রত্যাশিত ধরনের আশ্চর্য ব্যাপার। আমি ওর দিকে চাইতে গিয়ে দেখি ও আমার দিকে চেয়ে আছে। আমার আগে থেকে ও আমার দিকে চেয়ে আছে। আমার সারা শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল। কেন? মানে নির্মলা আমার দিকে চেয়ে আছে, আমাকে কি ওর ভালো লাগে? নইলে কেন আমার দিকে চাইলে ও? আমার চেহারা বলতে সকলে ভালো, চিরকাল শুনে এসেছি এই কথা আত্মীয় অনাত্মীয় সকলের মুখ থেকে। আয়নায় নিজের চেহারা দেখেও খারাপ মনে হয়নি কোনোদিন। দেখতে ভালো বলে বিয়ের সম্বন্ধেও 2-1টি আসতে আরম্ভ করেছিল বড় ঘর থেকে। আমাদের অবস্থাটা ভালো, কলকাতায় 3-4খানা বাড়ি ভাড়া থেকে মাসিক আয় হতো, মন্দ নয়। তারপর আমিও স্কলারশিপ পাওয়া ছেলে, পড়াশোনায় নাম করা ভালো ছেলে, বিয়ের সম্বন্ধ আসবার অপরাধ কি? একদিনের কথা আমার আজও মনে আছে। শ্রাবণ মাসের দিন, কেমিস্ট্রি ক্লাস থেকে বেরিয়ে মাঠে নেমেছি, উদ্দেশ্য কলেজ রেস্টুরেন্ট থেকে এক পেয়ালা চা খেয়ে নেব। এমন সময় হঠাৎ আমার পেছনে কে মৃদু স্বরে ডাকলে, শুনুন। আমি চমকে উঠে পেছনে চাইলুম। নির্মলা! নির্মলা আমায় ডাকছে।
আমি এদিক ওদিক চেয়ে দেখলাম না, আর কেউ কোনো দিকে নেই তো। আমাকেই ডাকছে বটে। আমি বিস্ময় সুরে বললাম, আমাকে আমাকে ডাকছেন? নির্মলা বোধ হয় আমার আনাড়ি ও আড়ষ্ট ভাব দেখে হাসতে যাচ্ছিল। হাসির রেখা ওর মুখে ফুটে উঠে তক্ষুনি মিলিয়ে গেল। বললে, হ্যাঁ, আপনাকে ডাকছি। ও, বলুন। আপনি প্রফেসর গুপ্তের নোট টুকেছেন? হ্যাঁ, টুকেছি। খাতাখানা কাইন্ডলি দেবেন একদিনের জন্য, কালই ফেরত দেব। নিশ্চয়ই নিশ্চয়ই, এই নিন। আপনি যে কদিন ইচ্ছে রাখতে পারেন। না না, আমি কালই ফেরত দেব, থ্যাঙ্কস। আমি যে সময় ওর হাতে খাতা দিচ্ছি ঠিক সেই সময় আমাদের ক্লাসের বিশ্ব বকাটে ছোকরা সোমেশ্বর গুহ ঠাকুরতা অদূরে আবির্ভূত হলো। কোথা থেকে কি জানি। পায়ের শব্দে নির্মলা খাতা নিতে নিতে যেন চমকে উঠে পিছন ফিরে তাকালো। পরক্ষণেই খাতা নিয়ে আর কোনো কথা না বলে হন হন করে চলে গেল। সোমেশ্বর আমার কাছে এসে দাঁত বের করে হেসে বললে, কি বাবা, ভালো চলে? ডুবে ডুবে জল খাওয়া? আমার রাগ হলো, লজ্জা হলো। সোমেশ্বরের সঙ্গে আমার এমন কিছু ঘনিষ্ঠতা নেই। অত ঘন ঘন সিগারেট খাওয়া দেখে আমি ওর সাথে ঘনিষ্ঠভাবে আলাপ করতে ঘৃণা করতাম। ওরাও ভালো ছেলে বলে আমাকে ঘৃণা করত। সব কলেজেই বকাটে ছেলেরা ভালো ছেলেদের ঘৃণা করে থাকে। আমি বললাম, কি? মানে ধরে ফেলেছি। নির্মলা সরকারের সঙ্গে জমালে কবে থেকে তলায়? বাবা, হাতে হাতে ধরে ফেলেছি। কি কি বলছেন বাজে কথা? উনি আমার কাছে আজই কেমিস্ট্রি নোট চেয়ে নিলেন। আজই? না মানে আজই, যেদিন এই সোমেশ্বর শর্মা যেদিন দেখে ফেলেছে সেই দিনই। সত্যি বলছি। বেশ বাবা, বেশ। তবে বলে দিচ্ছি, বেশি ওদিকে নজর দিও না। হরিপ্রসাদকে চেনো তো? হরিপ্রসাদ ডুয়েল লড়বে তোমার সঙ্গে। সে বড় লোকের ছেলে। নির্মলার জন্য সে নিজের জমিদারি বিলিয়ে দেবে বলেছে, বুঝলে? পয়সা খরচ করতে সে উঠবে না। আচ্ছা, বাপের জমিদারি আমারও আছে, সেটা জেনে রাখবেন। কথা শেষ করে আমি রেস্টুরেন্টের দিকে চলে গেলাম। ওদের মতো ছেলের সঙ্গে দাঁড়িয়ে কথা কাটাকাটি করতে আমি ঘৃণা বোধ করি। কলেজ থেকে বের হয়ে একটা নির্জন স্থান খুঁজতে খুঁজতে চলে গেলুম গড়ের মাঠে। চিনেবাদাম চিবোতে চিবোতে কতক্ষণ ভাবলুম আজকের কথাটা। নির্মলা সরকার কি ধরনের মেয়ে আমি জানি। সে দেবী, আমার চোখে অতি পবিত্র। তার নামে কেউ কিছু বললে আমার সহ্য হয় না। এত মেয়ে তো আছে কলেজে, কিন্তু ওকে আমার অত ভালো লাগে কেন? এর জবাব নেই। সেই নির্মলা আজ আমার সঙ্গে কথা বলছে নিজের থেকে। নোট চেয়ে নিয়ে গেল কেন? আমারই নোট নিয়ে গেল। কলেজে তো কত ভালো ছেলে রয়েছে। ভালো ছেলে বলে নিয়ে থাকে যদি মধুপ্রসাদ বা ওই মাধবপ্রসাদ বলে একটি জৈন ছাত্র নাকি আমার চেয়েও ভালো। অবশ্যই এটা শুনেছি আমি তাদের কাছে যারা ক্লাসে আমাকে হেয় প্রতিপন্ন করতে পারলে খুশি হয়। যাই তো, সে রয়েছে তো। আজ কি সুন্দর দিনটি আমার। কার মুখ দেখে না জানি উঠেছিলাম। পরদিন রবিবার নেশার ঘোরে সারা দিন কেটে গেল। আমার মনে সেই এক ভাবনা, নির্মলা আমার সঙ্গে ডেকে কথা বলেছে। ওর সঙ্গে আর দেখা হবে না, চলে যাব বহু দূর বিদেশে। অনেকদিন পর ফিরে আসবো, ওকে দেখিয়ে দেবো আমি কত বড় ত্যাগী। হঠাৎ আমাকে দেখে ও অবাক হয়ে যাবে। এসব সংকল্প অবশ্য সংকল্পই থেকে গেল। সোমবার ক্লাসে আবার ওর সঙ্গে দেখা হলো। সহজভাবেই ও আমার খাতা ফেরত দিল এবং আমিও সহজভাবে নিলুম। এরপরে মাঝে মাঝে ও আমার কাছ থেকে খাতা নিয়ে যায়, আবার ফেরত দেয় 2-3 দিন পরে। আমি ভাবি ওকে একদিন নিজ
প্রয়োজনে দেখা করতে বলবো, কিন্তু খাতা ফেরত নেবার সময় মুখ শুকিয়ে যায়, মুখ ঢিপ ঢিপ করে, কোনো কথাই মুখ দিয়ে বেরোয় না, কোনো একটি কথাও বেরোয় না। সহজভাবে আমি ওর সঙ্গে ব্যবহার করতে পারি না দেখলুম, সহজভাবে চলতে চেষ্টা করি, বাইরে দেখায় সম্পূর্ণ সহজভাবেই চলছে, কিন্তু ভেতরে ভেতরে ভয়ানক আড়ষ্ট মুখ চোরা হয়ে যায়, জিভ শুকিয়ে আসে। কেন, কে বলবে? বুকের ঢিপ ঢিপ শব্দ যেন ও শুনতে পাবে মনে হয়। কিসের একটা ঢেউ গলা পর্যন্ত পৌঁছে গলার স্বর আটকে দেয়। গোটা ফার্স্ট ইয়ার এভাবে কেটে গেল। অন্য কোনো মেয়ের দিকে আমার মন নেই। তাদের মধ্যে অনেকে কথা বলে আমার সঙ্গে, অত্যন্ত সহজভাবে তাদের সঙ্গে মিশি, দু একজনকে চাও খাওয়াই কলেজের মধ্যেও বাইরে, কিন্তু নির্মলার বেলা সব গোলমাল হয়ে যায়। কিন্তু এসব তো সাধারণ কথা। আসল ব্যাপার হচ্ছে আমার প্রতিদিনের ভীষণ বেদনা ও মনক কষ্ট। সে যন্ত্রণা দিন দিন আমার বাড়ছে, ভেতরে ভেতরে শুকিয়ে যাচ্ছি, অথচ অথচ কাউকে বলতে পারি না সে দারুণ যন্ত্রণা। সকাল থেকে সাগ্রহে প্রতীক্ষা করি সেই সময়টির আবার ওর সঙ্গে আমার দেখা হবে। 8টা বাজলো, এখনো 3 ঘন্টা, 11টায় ক্লাস। 10টা বাজলো, অমনি শুরু হলো। কিছুতেই মনকে শান্ত করতে পারি না। প্রতিদিন ভাবি আজ কলেজে গিয়ে ওর সঙ্গে সব কথা খুলে বলবো, কিংবা আশা করি ও আজ হয়তো আমাকে বলবে চলুন আপনিও আমি বেরিয়ে আসি কিছু, কিন্তু কিছুই ঘটে না কোনোদিন। কি যে সব যন্ত্রণার দিন আমার গিয়েছে, এখনো মনে করলে আমার হৃদকম্প হয়। ভগবানের কাছে বলি অমন অবস্থা যেন অতি বড় শত্রু না হয়। পুরো 1.5 বছর সহ্য করলাম সে যন্ত্রণা। সেকেন্ড ইয়ারে উঠে ঠিক করলাম মেডিকেল কলেজ ছেড়ে দেব। এরকম যন্ত্রণা আর বেশি দিন সহ্য করতে পারবো না। অসহ্য হয়ে উঠেছে আমার পক্ষে, সত্যই অসহ্য হয়ে উঠেছে। বাড়িতে বলে সব রাজি করলুম। বললুম ডাক্তারি পড়ায় মন নেই আমার, এবার মরা কাটা শুরু হবে, মরা কাটা আমার দ্বারা হবে না, ছেড়ে দেবো মেডিকেল কলেজ, বিএসসি পড়বো। এই সময় একটা ঘটনা ঘটলো একদিন। আমার একটা নোট বই 4-5 দিন হলো নির্মলার কাছে ছিল, হঠাৎ ভাবলুম ওর হোস্টেলে গিয়ে খাতাখানা নিয়ে আসবো। খুবই দুঃসাহসিক সংকল্প, মেডিকেল কলেজের কম্পাউন্ডের মধ্যেই মেয়েদের হোস্টেল। বেলা 4:30। কিছুক্ষণ আগে অ্যানাটমির ক্লাস শেষ হয়েছে। দেওয়ান বাহাদুর হীরালাল বাবুর নাম করা ক্লাস 2 শব্দটি করবার জো ছিল না কোনো ছাত্র বা ছাত্রীর। ফিরিঙ্গি ছাত্রগুলো পর্যন্ত চুপ করে থাকতো। গার্লস হোস্টেলের দরজায় যেতেই দারোয়ান বললেন, কাকে খুঁজছেন বাবু? আমি বললাম, মিস নির্মলা সরকার, সেকেন্ড ইয়ার। नाम तो लिख दीजिए बाबू, अब ए स्लिप में मैट्रन को पास जाने ले जाना होगा, बुझलेन? लिख दीजिए, लिख दीजिए। দারোয়ান স্লিপ নিয়ে চলে গেল মেট্রনের কাছে। আমার বুকের মধ্যে ততক্ষণ বিরাট তোলপাড় শুরু হয়ে গিয়েছে, মুখ শুকুতে আরম্ভ করেছে। মনকে বুঝলুম কেন, আমি তো ছেড়েই যাচ্ছি কলেজ, নির্মলার জন্য আসিনি। আমি এসেছি আমার নোট বই নিতে, নির্মলার সঙ্গে আমার কি সম্পর্ক বাড়ে? আমার নোট বই আমি চেয়ে নেব না, এতে আর কি হয়েছে? নির্মলা কিছু মনে করে তো করুক। একটু পরে দারোয়ান দেখে ফিরে আসছে। আমার বুকের মধ্যে যেন গর্ত হয়ে খানিকটা বসে গিয়ে একটা ভ্যাকুয়ামের সৃষ্টি হলো হঠাৎ। দারোয়ান কি বলবে? নির্মলা বিরক্ত হয়ে হয়তো বলে পাঠিয়েছে এখানে কেন, কাল ক্লাসে দেখা করবেন। ভারী বিরক্ত হয়েছে আমার ওপর। আমার নোট বইয়ের আমার দরকার থাকতে পারে না? জরুরির দরকার থাকতে পারে না? তুমি এনেছিলে কেন আমার নোট বই? বেশ তো। দারোয়ান এসে বললে, আইয়া বাবু, আইয়া ভিজিটার্স রুমে बैठिए। সে কি, ভিজিটার্স রুমে বসতে বলে যে? তাহলে নির্মলা চটেনি? না, তা কেন চটবে? চটবার কি আছে এর মধ্যে? তোর ভিজিটার্স রুমে গিয়ে বসবার একটু পরেই একখানা ফিকে নীল রঙের শাড়ি পরে স্যান্ডেল পায়ে দিয়ে নির্মলা হাসি মুখে ঘরে ঢুকলো।
পিঠে চুল খুলে এলিয়ে দেওয়া। ক্লাস থেকে ফিরে স্নান করেছে, ঘরে ঢুকে ও বলল, কি ব্যাপার? মানে আপনি যে মানে হঠাৎ। আমার মনের অবদমিত আবেগ যেন উত্তাল হয়ে উঠল বুকের মধ্যে। এখানে তো কেউ নেই, নির্মলা সরকার আমার সামনে, শুধু দুজনেই, ঘরের মধ্যে কেউ নেই, কোথাও কেউ নেই। বলে ফেলি, এমন সুযোগ জীবনে আর আসবে না। 1.5 বছরের মধ্যে মহা প্রতীক্ষিত সেই পরম শুভ মুহূর্তটি আজ সমাগত। এই মেয়েদের হস্টেলের নির্জন ভিজিটার্স রুমে ছিল না এ সুযোগ। যা হয় হবে, হয় এসপার নয় ওসপার। আমি ওর চোখের দিকে চাইলাম, নির্মলাও আমার চোখের দিকে দেখি চেয়ে আছে। আমার মনে হলো, অবশ্য আমার ভুলও হতে পারে, তবে আমার আজও তাই ধারণা যে ওর এই চোখে সেদিন প্রতীক্ষার দৃষ্টি দেখেছিলাম। অতি অল্পক্ষণের জন্য এই কথা আমার মনে হয়েছিল। তারপরেই ওর দিকে চেয়ে আমি বললাম, নোট বইখানা নিতে এসেছি। ও, কাল একবার ভেবেছিলুম আসবো। নির্মলা আবার যেন প্রতীক্ষা ও আহ্বানের দৃষ্টিতে আমার দিকে চাইলে। দেবীর মতো কি উজ্জ্বল চোখ, মুখ, কি ঢেউ খেলানো কালো মেঘের মতো একরাশ চুল, অপূর্ব রূপ ফুটেছে ওর। আমি চেয়ে চোখ নামিয়ে নিলাম। কেন চোখ নামিয়ে নিলাম? আজ আমার মনে হয় আমি ভুল করেছিলাম। মেয়েদের রূপ পুরুষের পুজোর জন্য নয়, তাকে আকৃষ্ট করবার জন্য। নির্মলা আশা করে এসেছিল সেদিন, ওর আশা আমি ভঙ্গ করেছিলাম সেদিন নিজের ভীরুতার জন্য। ও বলে, তবে এলেন না কেন? না মানে আসতে পারিনি, শেষ পর্যন্ত কাজ ছিল। আর একটি আশ্চর্য কথাও বললে। সে কথাও যে আমাকে বলবে এমন আশা করিনি, তবুও বলি, এই কথার গুরুত্ব তখন তত বুঝিনি, পরে যত বুঝেছিলাম। ও বললে, কাজ থাকলে বুঝি আমার কাছে আসা যায় না? আমি শুধু বোকার মতো হাসলাম। বলুন না। না 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 না, মানে তাই দেরি হয়ে গেল কি না। আমার উত্তরের বিশেষ কোনো মানে হয় না, অসংবদ্ধ প্রলাপ। কিসের দেরি হয়ে গেল? না মানে দেরি নয়, এমনি এমনি বলছি। আপনি অদ্ভুত লোক। কেন? 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 আপনাকে কি বোঝাবো, নিজে বুঝতে পারেন না? বসুন, আমি খাতাখানা আনি। আমি তো বুঝতে পারলুম না কিসে আমি অদ্ভুত লোক হলাম। নির্মলার এই কথার মানে কি? একটু পরেও ফিরে এলো, এসে একটি অদ্ভুত কাণ্ড করলো। খাতাখানা আমার হাতে দিয়ে হঠাৎ ঈষৎ নিচু হয়ে যেন আমার দিকে এগিয়ে ঝুঁকে পড়ে আমার মুখের উপর দৃষ্টিপাত করে মুখ সরিয়ে নিলে, আর মুখ ফিরিয়ে নিলেই সরে গেল এবং খিলখিল করে হেসে উঠল। আমার মাথা ঘুরে উঠল। গভীর ও সংযত মেয়ে নির্মলা ক্লাসের মধ্যে, তার একই লীলা। আমি খাতা হাতে নিয়ে উঠে বললুম, তবে তবে আজ আসি। নির্মলার মুখের হাসি মিলিয়ে গেল, বললে, বসুন না। না, যাই, বেলা হয়েছে, কাজ আছে বাড়িতে। চললেন তাহলে? ডিসকাশন রুমে দেখা হবে কাল তো? হ্যাঁ হ্যাঁ, যাই। কাল কাল ডিসকাশন রুমে আসবেন তো? ঠিক আসবো। নির্মলা ফটক পর্যন্ত এগিয়ে গেল। আমি টলতে টলতে বাইরে এলাম। বাইরে এসে বাড়ি যাবার পথে কতবার ভাবলাম, নির্মলার এই অদ্ভুত আচরণের অর্থ কি? ও তো অতি গম্ভীর মেয়ে, অন্য কারোর সঙ্গে তো কথাই কয় না ভালো করে। আমাকে কি অন্য চোখে দেখে কি জানি। বাড়িতে তখন আমার বিয়ের জন্য খুব পিড়াপিড়ি চলছে।
বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। নির্মলা আমার চোখেও মনে জল জল করছে, অন্য মেয়েকে ওর আসলে বসাতে হবে না, পারবো না। নির্মলা খুব বড় লোকের মেয়ে, অভিজাত উচ্চশিক্ষিত পরিবারের মেয়েও আমি খোঁজ নিয়ে দেখেছি। ওকে পেতে চাওয়া মানে বামুন হয়ে চাঁদে হাত। আমার মতো একজন নগণ্য ছেলেকে মেয়ে দেবে ওর মা বাপ? আমি কলেজ ছেড়ে দিলাম। কলেজে তিলে তিলে দগ্ধ হতে পারবো না আমি। মেডিকেল কলেজে মরা কাটা আমার দ্বারা হবে না। বিএসসি পড়লুম, প্রথম শ্রেণীর অনার্স পেলুম। এমএসসিতে দ্বিতীয় শ্রেণীর বটে, কিন্তু সেবার আমার বিষয়ে প্রথম শ্রেণীতে কেউ ছিল না। কলকাতায় একটা কলেজের অধ্যাপকের চাকরি জুটে গেল সহজেই। ডেপুটি ম্যাজিস্ট্রেট হওয়া কঠিন হতো না, কিন্তু আমি নির্ঝঞ্ঝাটে কাটাতে চাই জীবন। পয়সার অভাব নেই আমার, ভগবানের ইচ্ছে। কার জন্যই বা অত খাটতে যাব? না বিয়ে থাওয়া, না ছেলে পুলে, বেশ আছি। নির্মলার কথা ভুলিনি, তার জন্যই বিয়ে করতে পারলুম না। এ যে কি টান, কি মোহ, কি করে বলবো? মন থেকে কিছুতেই তাড়াতে পারলাম কই। নির্মলার বিয়ে হয়েছিল একজন বিলেত ফেরত ডাক্তারের সঙ্গে। নিজে সে একজন লেডি ডক্টর। একবার তার সঙ্গে দেখা হয়েছিল কিভাবে তা বলি। লেডি ডাফরিন হাসপাতালে নির্মলা তখন কাজ করে, আমি জানতাম। রোজ কলেজ থেকে বেরিয়ে লেডি ডাফরিন হাসপাতালের কাছে এসে মুখ উঁচু করে দাঁড়াই, সম্পূর্ণ অকারণে। কেন দাঁড়াই নিজেই তা জানি না। কলেজের ছুটির পর পা দুখানার গতি হয় লেডি ডাফরিন হাসপাতালের দিকে, আপনি হয়। যে সময়ের কথা বলছি তখনও নির্মলার বিবাহ হয়নি। একদিন ওই রকম অভ্যাস মতো এসে দাঁড়িয়েছি স্কটস লেনে হাসপাতালের ঠিক নিচে। এমন সময় এলো বর্ষা। সেটা ছিল আশ্বিন মাস। আমার কাছে ছাতি নেই, ছাতি বাওয়া আমার অভ্যেস নেই। দাঁড়িয়ে ভিজতে সরে যেতে ইচ্ছা করছে না। ভিজে যাচ্ছি, তবুও কিসের আশায় চাতক পাখির মতো আকুল আগ্রহ নিয়ে মুখ উঁচু করে দাঁড়িয়েই অসাড়ে ভিজছে। বোধ হয় সাধনার কঠোরতায় সিদ্ধি আসে সর্বসিদ্ধিদাতা ভগবানের কাছ থেকে। তিনি দক্ষিণ পানি প্রসারিত করে অকপট সাধনার ফল হাতে হাতে দেন। তাই সব সাধনার এত নাম। রাতারাতি শিখছিলাম। সব সাধনা টপ সাধনা জানবি, আমার ফল এলো সম্পূর্ণ অপ্রত্যাশিত ভাবে। এখনো তা ভেবে অবাক হয়ে যায়। হঠাৎ রাস্তার দিকে জানলা খুলে গেল হাসপাতালের দোতলায়। একটি মেয়ে উঁকি মেরে রাস্তায় আমার দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখল। আমি চিনলাম সে নির্মলা। নির্মলা কিন্তু আমাকে একবার দেখেই হাত দিয়ে এগিয়ে যেতে ইঙ্গিত করে জানলা থেকে তক্ষুনি সরে গেল। আমি তো অবাক। আমার রক্ত তখন দ্রুত স্রোতে বুকের মধ্যে ঠেলে উঠেছে। আমি তাড়াতাড়ি এগিয়ে গেলাম। হাসপাতালের গেটের কাছে নির্মলা দাঁড়িয়ে আছে, হাতে একটি ছাতি। আমি এগিয়ে গেলাম। কত কাল পরে দেখা। ও হাত জোর করে বললে, নমস্কার, কোথায় আছেন, কি করছেন? কতদিন পর দেখা। ইয়ে, তাই তাই। কি করছেন আজকাল? ওই কলেজে প্রফেসরি করি। ছুটির পর এ পথে আসছিলাম, তাই বৃষ্টি এলো হাসপাতালের কাছে ওই জায়গায়। তাই এমএসসিতে তো ব্রিলিয়ান্ট রেজাল্ট করেছিলেন, বিলেতে গেলেন না কেন? আপনি তো স্টেট স্কলারশিপ পেতেন। না মানে কি হবে। পরক্ষণে সংশোধন করে নিয়ে বললাম, না মানে বাবার শরীর খারাপ। আপনি এখানে কি করছেন? রেসিডেন্ট হাউস সার্জেন্ট। আমি তো 8 বছর পাশ করে বেরিয়েছি। নির্মলার দিকে চেয়ে দেখলাম ভালো করে। বালিকার চাঞ্চল্যের লেশ মাত্র নেই ওর মধ্যে। এসেছে সুন্দরী পূর্ণ যৌবনার দীপ্তি ও গাম্ভীর্য। একটু যেন মোটা হয়ে পড়েছে, তবে আমারই চোখে পড়লো। অন্য কেউ হঠাৎ দেখলে ওকে মোটা বলবে না। মধুশ্রীতে পূর্ণিমার চন্দ্রের পূর্ণতা। নির্মলাও দেখি আমার দিকে চেয়ে আছে। নির্মলা কি বুঝতে পেরেছে আমি রোজ ওর হাসপাতালের পাশে দাঁড়িয়ে থাকি?
আরো কোনোদিন দেখেছে নাকি? আহ, ভালো আছেন? মন্দ নয়। আপনি মেডিকেল কলেজ ছাড়লেন কেন? ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছেলে ছিলেন তো। আমি ওর কথা উড়িয়ে দেওয়ার সূচক হেসে বললাম, না, ও কিছু নয়, অত ভালো ছেলে ছিল। আপনিও তো খুব ভালো ছাত্রী ছিলেন। ওই আমার মরা কাটা মরা কাটা পছন্দ হলো না। ও খক করে একটা প্রশ্ন করে বসলো। এই প্রশ্নের জন্য আমি প্রস্তুত ছিলাম না। বড় ব্যথা দিল প্রশ্নটা করে। বিয়ে করেছেন? না। আচ্ছা, নমস্কার। দাঁড়ান দাঁড়ান, ছাতিটা নিয়ে যান। ভিজেছেন দেখে ছাতিটা নিয়ে এলাম। কাউকে দিয়ে পাঠিয়ে দিলেই হবে। চলে এলুম ছাতি নিয়ে। নিজে যাইনি, ছাতি অন্যের হাত দিয়েই ফেরত পাঠিয়ে দিয়েছিলাম। এর পরের বছরই কি সেই বছরই নির্মলার বিবাহের সংবাদ পাই। এরপরে নির্মলার সঙ্গে আমার দেখা হয়েছিল আর একটিবার। আমহা স্ট্রিট বেয়ে হেঁটে যাচ্ছি আমি। হঠাৎ একটা মোটর দাঁড়িয়ে গেল পাশে। নারী কণ্ঠে কে বললে, এই যে, নমস্কার। চেয়ে দেখি নির্মলা। বেশ মোটা হয়েছে। আমার লজ্জা হলো হঠাৎ এইভাবে ওর সঙ্গে দেখা হওয়াতে, কারণ আমিও মেদ বৃদ্ধির পথে কম অগ্রসর হইনি। ওর চেয়ে দুজনের পাল্লাপালিতে বোধহয় আমিই জিতবো। কোথায় যাচ্ছেন? আসুন, গাড়িতে উঠুন। ও একাই ছিল গাড়িতে। না, আর গাড়িতে উঠবো না, ধন্যবাদ। এই তো সুকিয়া স্ট্রিটে যাব। গাড়িতে আসুন না, নামিয়ে দেবো ওখানে। সুকিয়া স্ট্রিটের কোথায় বলুন? না না, থাক, থ্যাঙ্কস। ওই তো পাশের গলি, মোড়ের মাথায়, কতটুকু। নমস্কার। নির্মলা আমার দিকে কেমন যেন এক প্রকার করুণা ও সহানুভূতির দৃষ্টিতে চাইছিল। সেটাই আমার অসহ্য হলো। আর দাঁড়াতে পারলুম না। যে মোটা হয়েছি বলে লজ্জাও হলো ওর সামনে দাঁড়াতে। এরপরে আর ওর সঙ্গে দেখা হয়নি। সে আজ বহু বছরের কথা, 17-18 বছর আগের কথা। দিন যায় যত, নির্মলার কথাও তত ভুলি। ক্রমে নির্মলার ছবি অস্পষ্ট হয়ে এসেছে। এমন সময় সেদিন এক ব্যাপার হয়ে গেল, মাসখানেকও হয়নি। আমাদের কলেজে বিএসসি প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে। অন্য কলেজের কয়েকটি মেয়ে পরীক্ষা দিচ্ছে। মেয়েদের পরীক্ষা আমি তত্ত্বাবধান করছি ও পাহারা দিচ্ছি এই রুমে। একটি মেয়েকে দেখেই আমার মন ছ্যাদ করে উঠল। আমি অবাক হয়ে ওর মুখের দিকে চেয়ে রইলুম। এর মুখ আমার সুপরিচিত। মনে হলো অনেক দিন আগে একে চিনতাম। আমি ওর মুখের দিকে চেয়ে ভাবছি, একে কোথায় দেখেছিলাম প্রথম যৌবনের কোনো দিনে। হঠাৎ আমার চমক ভাঙলো। কি মনে করবে, আমি পৌর অধ্যাপক, ওরা অন্য কলেজের মেয়ে, আমাকে চেনে না, কি ভাবতে পারে। মেয়েটির ব্যাপার দেখে বুঝলুম সে ফাঁপড়ে পড়েছে। দুটি প্রশ্ন আছে উদ্ভিদ বিজ্ঞানের, একটি হিস্টোলজির, অপরটি মরফোলজির। মেয়েটি একটি লতার অংশ সরু করে কেটেছে, কিন্তু কিছুতেই সেটাকে রাঙাতে পারছে না। 3-4বার ধরে চেষ্টা করলে ওর হাত কাঁপছে, চোখে জল টলমল করছে। আমি দেখলুম মেয়েটি এই কাজ কখনো মন দিয়ে করেনি। সিনেমা দেখে বেরিয়েছে, ক্লাসে ফাঁকি দিয়ে এসে এখন নিজেই ফাঁকি পড়ে গিয়েছে। কাছে গিয়ে বললুম, কি হচ্ছে খুকি? মেয়েটি কাঁদো কাঁদো সুরে বলল, সেকশন স্টাইন নিচ্ছে না, ঝরিয়ে যাচ্ছে। তুমি কোন কলেজের স্টুডেন্ট? কটিস চার্জ। সেকশন কাটতে শেখনি তো? হ্যাঁ, অত মোটা করে সেকশন কাটে। তাছাড়া দেখছো না এলাতায় লাল হরহরে আঠা রয়েছে, ওটা অ্যালকোহলে ধুয়ে না নিলে কখনো স্টেইন নেয়। ওটা অ্যালকোহলে ওয়াশ করে নাও। মেয়েটি আমার কথায় অ্যালকোহলে ধুতে গেল, কিন্তু মা লক্ষ্মীর দেখলুম সিনেমা দেখেই কাটিয়েছেন, লেখাপড়া কিছুই করেননি। বললাম, আহা, ও কি হচ্ছে, তুমি অ্যালকোহলে ধুতেও জানো না?
আরে গ্রেডে তোলো, নইলে সেকশনটা গুটিয়ে যাবে যে। আগে 20, তারপর 50, তারপর 70, তারপরে 90, তারপর অ্যাবসলিউট অ্যালকোহলে তোলো। কেন লাইজল দিয়ে ধুয়ে ফেলবো না? পাগল, লাইজল দিয়ে এখন দেবে কেন? অ্যাবসলিউট অ্যালকোহলে আগে তোলো। ওর হাত কাঁপছে, কখনো এ কাজ করেনি। গ্রেডে তোলা কাকে বলে তাই ভালো করে শেখেনি হাতে কলমে করতে। আমার মায়া হলো, বললুম, ছেড়ে দাও খুকি, ছেড়ে দাও, তুমি মরফোলজির কোয়েশ্চেনটা ট্রাই করো, আমি দেখছি। আমি ল্যাবরেটরির হেড অ্যাসিস্ট্যান্ট নরেনকে ডাকলুম। নরেন আমারই ছাত্র, প্র্যাকটিক্যাল কালে ঘুণ। তাকে বললুম, নরেন, এই সেকশনটা মাউন্ট করে নিয়ে এসে দাও তো। নরেন আমার মুখের দিকে চেয়ে দেখে সেকশনটা হাতে নিয়ে চলে গেল। হয়তো ভাবলে প্রৌঢ় অধ্যাপকের এ দুর্বলতা কেন? সুন্দরী মেয়ে দেখে তাকে পরীক্ষায় বেআইনি সাহায্য করছেন। একটু পরে নরেন বেশ চমৎকারভাবে নিপুণ হস্তে সেকশনটা স্লাইডের ওপর বসিয়ে কানাডা ভলিউম দিয়ে বন্ধ করে আমার হাতে এনে দিল। আমি নিয়ে গিয়ে বললাম, এই নাও খুকি। আমার প্রশ্নের উত্তর বেআইনিভাবে পেয়ে মেয়েটি কৃতজ্ঞতামূলক হাসলে। অনেকদিন আগে এই হাসি কোথাও দেখেছি। এই হাসি আমার কুয়াশাচ্ছন্ন জীবন দিনের প্রথম অরুণ রাগের হাসি। বিস্তৃত অরুণ রাগের সেই শুভক্ষণটি আজও কি ভুলেছি? মৃদু কৌতূহলের সুরে প্রশ্ন করলাম, তোমার নাম তো নীলিমা বসু লেখা রয়েছে, তোমাদের বাড়ি কোথায়? আগে লোয়ার সার্কুলার রোডে। ডাক্তার বিভাস বসুকে চেনেন? ডাক্তার বি বসু আই স্পেশালিস্ট কি? আগে হ্যাঁ, উনি আমার বাবা। আমার মাথা ঘুরে গেল। ডাক্তার বিভাস বসু নির্মলার স্বামী। মেয়েটি হেসে বললে, আসবেন আমাদের বাড়ি, বাবা বড় খুশি হবেন। ধন্যবাদ। শেষ হলো আজকের ছোট গল্প মরফোলজি। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং গল্পটিতে একটি লাইক দেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো। নমস্কার।